বাবা এত কষ্ট করেন, আমি একটু বাবার সাথে একটু সময় দিই। আমি স্কুল থেকে যখন 4টার সময় বা 12টার সময় যখন স্কুল থেকে আমি বাসায় ফিরি, আমার বাবা ভ্যান চালায়, এই কষ্টে আমি আর থাকতে পারি না। তখন আমি আমার বাবার সাথে স্যার বললে অনেক কান্না চলে আসে। তখন আমার বাবার সাথে আমি ভ্যান চালাই। ছোটো থেকেই আমার বাবা ভ্যান আগে নিয়ে যায়, আমি পিছন দিকে ধাক্কা দেই। আমি একটু নাজমুর আপনার কাছে আসতে চাই। আপনিও বলছিলেন যে এই ফাউন্ডেশনে আপনার প্রায় 70% সেল এই ফাউন্ডেশন থেকেই হয়, এবং সব কিছু মিলিয়ে আপনার গল্পটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন। তারপর যদি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার পিতামাতার, যারা পরিশ্রম করে আমাকে এই পর্যন্ত বড় করে তুলেছেন। আমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা, এবং তারপরে কৃতজ্ঞতা যদি প্রকাশ করি স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ এই ব্যবসার ধরনটা আপনার থেকে আমি শিখেছি। আর পড়ালেখার যোগ্যতাটা আমি মাদ্রাসার হুজুরদের কাছে শিখেছি। সেজন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আপনাকে নেক হায়াত দান করেন। আসলে স্যার আমার জীবনের কষ্ট, অনেক কষ্ট আসলে বলে শেষ হবে না, তারপরও কিছু অংশ তুলে ধরি। আমি যখন ছোট ছিলাম, যখন আমার 5 বছর বয়স, তখনকার আমার জীবনটাই অন্যরকম। আমি কিভাবে যে বড় হয়েছি একমাত্র আল্লাহ মাহবুদ তিনিই জানেন। বাবার কাছে টাকা ছিল না, ঘরে চাউল ছিল না, খাবারের মতো আমার বাবা ঠিকমতো উপার্জন করতে পারে না। আমার বাবা তখন ভ্যান চালক ছিলেন। এটা অনেক দুঃখজনক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, প্রিয় স্যার, আপনার দোয়ায় আমার বাবা এখন নিজেও একটা সমিল দিয়েছেন, ভালো পর্যায়ে আছেন। কিন্তু ছোটোবেলার কাহিনী যেটা, আমি যখন স্কুলে যাইতাম, যখন 7 বছর স্কুলে যাইতাম, বাবার কাছে 2 টাকা চাইতাম। এই 2 টাকা দেওয়ার মতো তার সাধ্য ছিল না। মার কাছে যাইতাম কান্নাকাটি করে, মাকে বলতাম, মা বাবার থেকে 2টা টাকা নিয়ে দাও, আমি চকলেট খাবো, স্কুলের টিফিন করব। কিন্তু এই সুযোগটা মা আমাকে বলতো, দেখো বাবা, আজকে তো টাকা নাই, তুমি যাও, হয়তো বা কালকে নিয়ে দিব। বাবা এভাবে কাজ করে রাত্রেবেলা ঘরে ফিরেন, টাকা উপার্জন করে। তখন টাকা উপার্জন করে আনার পরে চাউল কিনে আনা হয়। এভাবে আমার মা রাত্রেবেলা রান্না করে আমাদেরকে খাওয়ান। এভাবে আমাদের দিন চলে যায়। যখন আস্তে আস্তে আরেকটু 2-1 বছর গেল, যাওয়ার পরে আমি বিষয়টা বুঝতে পারি, বাবা এত কষ্ট করেন, আমি একটু বাবার সাথে একটু সময় দিই। আমি স্কুল থেকে যখন 4টার সময় বা 12টার সময় যখন স্কুল থেকে আমি বাসায় ফিরি, আমার বাবা ভ্যান চালায়, এই কষ্টে আমি আর থাকতে পারি না। তখন আমি আমার বাবার সাথে স্যার বললে অনেক কান্না চলে আসে। তখন আমার বাবার সাথে আমি ভ্যান চালাই। ছোটো থেকেই আমার বাবা ভ্যান আগে নিয়ে যায়, আমি পিছন দিকে ধাক্কা দেই। এভাবে আমার বাবা আস্তে আস্তে আমাকে বলে, দেখো বাবা, তুমি পড়ালেখা করতেছো, তুমি এভাবে থেকো না। এভাবে যখন বলে, আমি তখন বাবাকে বলি, বাবা তুমি কাজ করতেছো, তোমার সাথে আমিও কিছু শিখি, তাহলে আমারও একটা শিক্ষা হবে। এভাবে বাবা অনেক দূর পর্যন্ত ভ্যান গাড়ি দিয়ে মাল নিয়ে যেত। তখন আমিও যেতাম। রাত 3টা-4টা বাজে আমি বাবার সাথে ঘরে ফিরতাম। তখন মা দেখে অনেক হতবাক হয়ে যেত, কান্না করতো, তুমিও গিয়েছো তোমার বাবার সাথে। এভাবে স্যার অনেক দিন যাবার পরে, তার 3-4 বছর পরে আমি যখন একটু স্বাবলম্বী হয়ে উঠলাম, তখন বাবার এই কষ্ট দেখে যখন আমি নদীর কিনারে যাই, বাবা অনেক বড় বড় গাছ কাঁধে নিয়ে একটা পাইলিং থেকে উঁচু উঁচু জায়গায় উঠাই কিভাবে, এটা দেখে আমি আরও হতবাক হয়ে যাই। তখন আমি চিন্তা করলাম যে বাবা যেহেতু যে টাইমে বাবার ভ্যানটা খালি থাকে, তখন আমি একটু হাতে নিয়ে আমি চালাবো। এভাবে স্যার আস্তে আস্তে আমি ভ্যান চালানো শিখলাম। ভ্যান চালানো শেখার পরে স্যার বৃষ্টির মধ্যে একদিন আমি একটা টিপ মেরেছিলাম ছোট অবস্থায়। তখনকার আমার একটা মনে জাগলো যে আমি অবশ্যই কাজ করব। তখনকার আমি প্রথমে একটা টিপ পাই যে ঘাস, গরুর খাদ্য, এটা টিপ পাই যে ওখান থেকে নিয়ে আমি 3 কিলো রাস্তায় নিয়ে গেছি স্যার। ওখানে আমাকে শুধু 5 টাকা দিয়েছে সেই সময়। সেটাতেই আমি অনেক খুশি ছিলাম। এটা নিয়ে যখন আমি আমার বাবার কাছে যাই, বাবা অনেক খুশি হয় যে তুমিও পারছো। এভাবে আমি দৈনিক যখনকার ভ্যান খালি থাকে, এভাবে আমি আস্তে আস্তে আমার স্কুলের টিফিনটাও হয়ে যায়। এভাবে বড় হয়ে ওঠা। আর আমি যে স্বপ্ন দেখবো, বড় বড় স্বপ্ন, আসলে এটা আমার তখনকার মাথায় কাজ করে নাই। কিন্তু আমার বাবা শুধু একটা কথাই বলতো যে বাবা দেখো, তুমি যেহেতু পড়ালেখা করতেছো, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন।
এভাবে স্বপ্নের কথা বলতে বলতে এক পর্যায়ে চলে গেলাম 2009 সালে। 2009 সালে যখন আমি বড় হয়ে গেলাম, তখনকার মার ইচ্ছা যে আমাকে হাফিজ আলেম বানাবেন, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন, এভাবে হাফিজ আলেম বানাবেন স্যার। এভাবে আমার মার স্বপ্ন বাবাকে বললেন। তারপরে এলাকার যারা হুজুররা আছেন তাদেরকে বললেন যে আমার ছেলেকে কি করা যায়, আমাকে এতিমখানায় দিতে চেয়েছিলেন। তারপরে বাবা বলল যে আমার ছেলেকে এতিমখানায় কী জন্য পড়াবো, আমি রোজগার করে ভ্যান চালিয়ে আমার ছেলেকে পড়ালেখা করাবো। স্যার, আমার বাবা মা এতই আমাকে আদর করে এই পর্যন্ত নিয়ে আসছেন যে এত কষ্ট করে ভ্যান চালিয়ে আমাকে মাদ্রাসার খরচ জোটান। আমার এক মাসে আমাকে খাবারের টাকা দিত 50 টাকা 60 টাকা। এই 50 টাকা দিয়ে 60 টাকা দিয়ে আমার এক মাস চলে যেত নাস্তার টাকা। এভাবে দিনকাল যেতে যেতে আমি হাফেজি শেষ করি জামালপুর জেলা থেকে মেলান্দ থানায়। হাফেজি শেষ করার পরে আমি ঢাকায় চলে আসলাম 2014 সালে। 2014 সালে স্যার ঢাকায় আসার পরে এখনকার আমার খরচটা একটু বেড়ে যায়। আমার মাসে আমার 4000 টাকার মতো খরচ লাগে। এখন বাবার এই টাকাটা দিতে অনেক সমস্যা, ইনকাম করতে পারে না, তারপরে ঠিকমতো কাজ। এইভাবে আমার বাবা আসলে অনেক কষ্ট করে আমাকে টাকা উপার্জন করে দেয়, তাও আমাকে বুঝতে দেয় না, কিন্তু আমি তারপরও বুঝতে পারি। ঢাকায় এসে কি করলেন আপনি? ঢাকায় এসে তারপরে আমি মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর 2-3 বছর বাবা অনেক কষ্ট করে আমাকে টাকা দিয়েছেন। টাকা দেওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে আমি আসলে বাবা যেহেতু বলছে তোমাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, আসলে মারও অনেক বড় স্বপ্ন। মার স্বপ্ন ছিল হাফেজ আলেম বানানোর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হাফেজ বানিয়েছেন। আলেম বানানোর ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ আগামী বছর আমার দাওরা শেষ হবে, যেটা সরকার মাস্টার এখনো লেখাপড়া করছেন? জি জি, আচ্ছা আচ্ছা। যে এখনো লেখাপড়া করছি, যে সামনে বছর আমার পরীক্ষা দিলে আমি মাস্টার্স কমপ্লিট করব মাদ্রাসার লাইনে। বাহ। তারপরে এভাবে যখনকার স্যার আমি আমার আইডিয়া আসলো যে আমি আমার বাবার ইচ্ছা যে আমি আরও বড় একটা উদ্যোগ নিব, যে আমি অনেক বড় হব। এটা আমি বুঝতে পারিনি যে ছোটোবেলায় আমাকে বলছে স্যার যে তুমি বড় হবা, বড় একটা কিছু করবা। আসলে আমি ওইভাবে বুঝি নাই যে আমার বাবা আমাকে কী বুঝাইছে, কিন্তু এখন আমি বুঝতেছি। তারপরে আমার উদ্যোগ যে আমি একটা সফল ব্যবসায়িক হব। আমি আমার পরিবারে আমি বড় ছেলে, যে আমি কিভাবে কি করব এটা আমার মাথায় সব সময় কাজ করে। আর আমার ফ্যামিলি আমারই হাল ধরতে হবে। কবে শুরু করলেন তারপরে আপনার এই উদ্যোগ? এভাবে স্যার যাওয়ার পরে মাদ্রাসায় পড়ার 3 বছর পর আমি ফেসবুক রানিং আগে থেকে চালাইতাম। ফেসবুক তখন আমি বাটন ফেটে ফোনে ফেসবুক চালাইতাম, স্বার্থ ছিল না মোবাইল কেনার। এরপরে আমি যখনকার একটা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে 1200 টাকা দিয়ে কিনেছিলাম সেটটা, বাবার উপার্জনের টাকা দিয়ে। কেনার পরে সেই সেট দিয়ে আমি ফেসবুক চালাতে শুরু করলাম। চালাতে স্যার এমন সময় কিছু সেশন আসতো, আমি বুঝতে পারি না যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যখনকার নিউজগুলো আসতো গ্রুপে, আমি অনেক গ্রুপে অ্যাটেন্ড ছিলাম। এগুলা যখনকার গ্রুপ আসতো তখনকার সবচেয়ে বেশি গ্রুপটা ফলো করতাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তারপর থেকে আমি সেশন দেখি যে এখানে বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ এই রহস্যটা আমি খুঁজে পাই না। তারপর থেকে আমি দায়িত্বশীলদেরকে নক করতে শুরু করলাম যে ফাউন্ডেশনে, যে ওয়ারিতে কে আছেন বা ওয়ারি জোনের বাহিরে কে মডারেটর বা তারপর কে দায়িত্বশীল আছেন। এভাবে আমি নক করতে শুরু করলাম, অবশ্যই একটা আমি উপায় পাবো। তারপর এভাবে নক করতে করতে এক সময় ওয়ারি জোনের অনেক দায়িত্বশীলদের নক করেছিলাম। এক সময় নক করতে করতে এক দায়িত্বশীলকে নক করেছেন ওয়ারি জোনেতে নক করার পরে সে সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন। তিনি হচ্ছেন আমাদের ওয়ারি জোনের জেলা অ্যাম্বাসেডর এবং মডারেটর ফাউন্ডেশনের আমাদের প্রিয় ভাই ইসমত হাসান ভাই। সে সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন যে ভাই কি প্রয়োজন। তখনকে আমি রেজিস্ট্রেশন করলাম, তারপরে কিভাবে উদ্যোগ কিভাবে কি করব সব পরামর্শ আমাকে দিতেন। তখনকার একটা প্রোগ্রাম ছিল যে চাঁদপুরের একটা ট্যুর ছিল স্যার। তখনকার ইসমত ভাই বলছেন যে চাঁদপুরে একটা ট্যুর আছে, আপনি যাবেন? বললাম হ্যাঁ যাব। তারপরে বললাম যে আমাকে কি করতে হবে, যদি আপনি স্পন্সর করেন তাহলে আপনার ব্যবসা বা আপনার উদ্যোগটা সফল হবে। এভাবে স্যার আমি টাকার চিন্তা করি নাই তখন, আসলে আমার উদ্যোগটা হলো সবচেয়ে বড় জিনিস। তারপরে ইসমত হাসান ভাইকে আমি বললাম ভাই আমাকে এই ইয়েতে নিয়ে যান, আপনাদের ট্যুরে নিয়ে যান। এভাবে বলার পর ইসমত হাসান ভাইকে আমি সব কিছু বললাম। তারপরে ইসমত ভাইয়ের সাথে ট্যুরে গেলাম। ট্যুরে যাওয়ার পরে আমাদের ওয়ারি জোনের অনেক ভাই বোনের সাথে পরিচিত হলাম। বৃষ্টি আপু আরও অনেকজনেই আছেন। সবার সাথে পরিচিত হওয়ার পরে আমার মনটাই হয়ে গেল অন্যরকম, যে ইনারা পারছেন আমি পারবো না কি জন্য। যখন এভাবে আড্ডা
দেওয়ার পর ঘোরাফেরা করার পর আসার সময় আমাকে বললেন, ভাই আপনি কি নিয়ে কাজ করেন? তখনকে আমি ঠিকমতো বলতে পারিনি যে আমি কি নিয়ে কাজ করব। এভাবে আস্তে আস্তে আসার পরে এখন কি নিয়ে কাজ করছেন? এখন শুধু পাঞ্জাবি আর পায়জামা নিয়ে। পাঞ্জাবি পাজামা জি, অল সিজন। এটা যতদিন স্যার আমি বেঁচে থাকবো দোয়া করবেন, আমার এই ব্যবসাটা শুধু পাঞ্জাবির পায়জামা নিয়েই কাটিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ফাউন্ডেশনে সেল করেন কিভাবে? মানে তার মানে আপনাকে অনেকেই চেনে? স্যার এই ফাউন্ডেশনে শুধু একমাত্র অবদান রয়েছেন আমার ব্যবসার মধ্যে। যতটুকু আমি মনে করি আমার যদি শরীরে ঘাম পড়ে, এই ঘামের মধ্যেও ওয়ারিজনের গন্ধ আছে। যারা আমার সুখে দুঃখে কষ্টে সবসময় আমাকে উপদেশ দিতেন, ভাইয়া এইভাবে চলেন, এইভাবে আগান, তাদের পরামর্শ নিয়ে আমি আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি। স্যার আসলে অনেক কৃতজ্ঞ থাকবো ওয়ারিজনের প্রতি, তারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব তাদের প্রতি, তাদেরকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন এবং তাদের ব্যবসায় যেন আরও উন্নতি হয় এবং তারাও যেন আমার জন্য দোয়া করেন, আমি যেন আরও উন্নতি পথে যাইতে পারি। বিশেষ করে আমাদের প্রিয় ফাউন্ডেশনের মডারেটর, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইসমত হাসান ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। তিনি আমাকে যথেষ্ট পরিমাণ একজন ছোট ভাইকে যেভাবে আগলিয়ে বড় করে তুলতে হয়, ঠিক সেরকমভাবেই আমাদের ইসমত হাসান ভাই আমাকে গড়ে তুলেছেন। অবশ্যই আমাদের ফাউন্ডেশনের আমাদের নিবেদিত যেসব ভলেন্টিয়াররা আছেন তারা এইভাবেই আমাদের মেম্বারদেরকে, আমাদের আজীবন সদস্যদেরকে সারাক্ষণ নানান রকম সহযোগিতা করে থাকেন এগিয়ে যাওয়ার জন্য। ডেফিনেটলি